ভাবো তো তুমি হঠাৎ 25 বছর আগেকার একজন মানুষের সাথে যোগাযোগ করতে পারলে, আর তার ছোট্ট সিদ্ধান্ত বদলে দিল তোমার পুরো জীবন। এক রাতে বজ্রপাত, এক টিভি, আর সময়ের ফাঁদে আটকা পড়া এক রহস্য। কিন্তু প্রশ্ন হলো, সে কি সত্যি অতীত বদলাতে পারে, নাকি নিজের ভবিষ্যৎটাই হারাবে? আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি 2018-তে আসা মিরেজ মুভিটি। এই মুভিটি স্প্যানিশ মুভি এবং স্প্যানিশ নামটাও আলাদা। আপনারা এই মুভিটিতে দেখতে পাবেন মানি হিস্টের প্রফেসরকে। গল্পটা শুরু হয় 1989 সালে একটি বাড়িতে, যেখানে নিকো নামে একটি 8 বছর বয়সী একটি ছেলে তার মায়ের সাথে থাকে। বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে। নিকো তার গিটার নিয়ে গান গাইছে এবং একই সাথে সামনে রাখা টিভি ও ক্যামেরায় সে গান রেকর্ড করছে। তার কাছে রেকর্ডিংয়ের অনেকগুলি টেপ আছে। এরপর সে দেখতে পায় যে পাড়ার মারামারি কিছু শব্দ শোনা যাচ্ছে। তাই সে সেখানে যায় এবং চুপি চুপি বাড়িতে প্রবেশ করে। সে মেঝেতে একজন মহিলার মৃতদেহ দেখতে পায় এবং বাড়ির মালিক অ্যাঞ্জেলকে একটি ছুরি হাতে মৃতদেহের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে। মৃতদেহ এবং অ্যাঞ্জেলকে দেখে নিকো ভয় পেয়ে যায়। সে মনে করে অ্যাঞ্জেলই খুনি এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু রাস্তায় পৌঁছানোর সাথে সাথেই একটা গাড়ি তাকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই নিকো মারা যায়। এদিকে অ্যাঞ্জেলের খুব খারাপ লাগছিল, কারণ সে তার স্ত্রী বা নিকো কাউকেই মরতে দেখতে চায়নি এবং সেই দুর্ঘটনার কারণে অ্যাঞ্জেল একটি হাতে ছুরি নিয়ে সেখান থেকে দেখা গিয়েছিল। তাই পুলিশ তাকে নিয়ে যায়। তবে পরে নিকো এবং তার স্ত্রীর মৃত্যুর অপরাধবোধে সে আত্মহত্যা করে। কিন্তু আসল খুনি কে এবং আসলে কি হয়েছিল তা আমরা গল্পের পরবর্তী অংশে জানতে পারবো। দৃশ্যপট পরিবর্তিত হয় এবং আমরা 25 বছর পর অর্থাৎ 2014 সালে একটি ছোট্ট পরিবারকে দেখতে পাই। এই পরিবারে রয়েছে ভেরা, তার স্বামী ডেভিড এবং তাদের আদরের ছোট্ট মেয়ে গ্লোরিয়া। তারা এক জায়গা থেকে নতুন বাড়িতে চলে আসে, আর এই বাড়িটি ছিল 25 বছর আগেকার নিকোদের বসবাসের সেই বাড়ি। অনেক বছর আগে নিকো ও তার মা সেখানে থাকতো। একটা আলমারির ভিতরে তারা নিকোর টেপ রেকর্ডিং ও সেই টিভিটি খুঁজে পায়। তারা নিকোর কিছু রেকর্ডিং দেখে। বাইরে দেখানো হয় 25 বছর আগে বয়ে যাওয়া ঝড়ের মতোই আজকেও ঠিক এমন ঝড় ঘনিয়ে এসেছে। তারপর আমরা আইটার ও তার মা ক্লারাকে দেখতে পাই। তারা নিকোর প্রতিবেশী ছিল এবং আইটার ছিল নিকোর সবচেয়ে ভালো বন্ধু। সে এখন বড় হয়ে একজন পাইলট হয়েছে। তারা এখনও একই বাড়িতে থাকে, ফলে তারা ভেরা ও ডেভিডের নতুন প্রতিবেশী হয়। যখন ভেরা অবিবাহিত ছিল, তিনি একজন নার্স ছিলেন, কিন্তু নিউরোসার্জন হওয়ার জন্য পড়াশোনা করছিলেন, যা তার স্বপ্ন ছিল। কিন্তু প্রতিদিন ট্রেনে যাতায়াত করতেন এবং তার পাশে আইটার বলে সেই ছেলেটাই বসে থাকতো। আইটার ভেরাকে পছন্দ করত, তাই সে সেখানেই বসতো এবং একদিন তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়। তারা ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠল এবং তারপর একদিন আইটার তার বন্ধু ডেভিডের সাথে ভেরাকে পরিচয় করে দেয়। ভেরা তাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে, মানে ভেরা ডেভিডকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল। এরপর তারা বিয়ে করেছিল। সে নিউরোসার্জন হওয়ার স্বপ্ন বিসর্জন দেয় এবং নার্স হয়েই সুখী থাকে। আইটার এবং ভেরা আগে থেকেই ভালো বন্ধু ছিল, এখন তারা প্রতিবেশীও হয়ে গেছে। তাই ভেরা তার নতুন বাড়িতে আইটারকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানায় এবং সেই রাতে খাবার সময় ভেরা আইটারকে নিকো রেকর্ডিংয়ের কথা বলছিল। তখন আইটার বলে যে রেকর্ডিংয়ে দেখা ছেলেটি হলো নিকো এবং নিকো তার সবচেয়ে ভালো বন্ধু ছিল। সে 1989 সালে সেই রাতে নিকোর মৃত্যুর সমস্ত ঘটনা বলতে থাকে। তবে যেইমাত্র সে অ্যাঞ্জেলের কথা বলতে শুরু করে যে সে তার স্ত্রীকে খুন করেছিল, অমনি তার মা অর্থাৎ সে আইটারের মা ক্লারা, যিনি তার পাশেই বসেছিলেন, বেশ রেগে যান। আর কাহিনী শেষে আপনি জানতে পারবেন কেন ক্লারা রেগে গিয়েছিল। সেই রাতে ডেভিড ইন্টারনেট থেকে অ্যাঞ্জেল আর নিকোর খবরটা পড়ে। খবরটা একই, কিন্তু একটা বিশেষ লক্ষণীয় বিষয় ছিল। ডেভিড পড়ে জানতে পারে যে পেশায় ভবিষ্যৎদ্রষ্টা অ্যাঞ্জেল বলছিল যে সে যদি ধরা না পড়তো এবং কারারুদ্ধ না হতো, অর্থাৎ যদি সে কোনোভাবে পালিয়ে যেত, তাহলে সে তার স্ত্রীর দেহ টুকরো টুকরো করে কেটে ভবিষ্যৎকালের বাড়ির মাটির নিচে পুঁতে রাখত। যাই হোক, ডেভিডের জামা কাপড় গোছানোর সময় ভেরা তার কাপড়ের মধ্যে একটি দেশলাইয়ের বাক্স পায়। তাই সে ভাবে ডেভিড ধূমপান করছে, কিন্তু ডেভিড প্রসঙ্গ পরিবর্তন করে। এখন রাত, আর এখন থেকেই গল্পের মোড় আসতে শুরু করে। রাতে ভেরা হঠাৎ জেগে ওঠে। সে দেখতে পায় যে টিভিটা নিজে থেকেই চালু হয়ে আছে এবং যেইমাত্র সে ওটাতে হাত দেয়, টিভিটা রেকর্ডিং শুরু করে দেয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যে টেপ না ঢোকালে টিভি চলে না। যখন সে পরীক্ষা করে দেখে, সে আবিষ্কার করে যে টিভিতে যে রেকর্ডিংটা চলছে তার টেপ আগে থেকেই বের করে বাক্সে রাখা আছে। অর্থাৎ এটা কোনো রেকর্ডিং করা নয়, এটা আসলে সরাসরি সম্প্রচারিত। হ্যাঁ, টিভিতে সে যাকে দেখছে সে বর্তমানে 1989 সালে টিভির সামনে বসে আছে এবং যেইমাত্র সে টিভির উপরের ক্যামেরাটি চালু করে, নিকো তার টিভিতে সরাসরি ভেরাকে দেখতে পায়। এর মানে হলো টিভি এবং ক্যামেরা দুটি ভিন্ন সময়ের একসঙ্গে যুক্ত করছিল।
অর্থাৎ 1989 সালের সময় এবং বর্তমানের সময়, এবং এমনকি এই দুজন একে অপরের সাথে কথা বলতে পারছিল, যেন তারা ভিডিও কলে কথা বলছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? তো মূলত বাইরের প্রবল ঝড় বৃষ্টির কারণে শক্তির একটা এনার্জি ফ্লো সৃষ্টি হয়। টিভি এবং ক্যামেরা একটি ওয়ার্ম হোলের মতো কাজ করছিল, যা দুটি টাইমলাইনকে যুক্ত করছিল। এবার গল্পে ফেরা যাক। প্রথমে নিকো কিছুটা ভয় পেয়ে যায় কী ঘটেছে তা ভেবে, কিন্তু তারপর নিকোর প্রতিবেশী জানালা থেকে ঝগড়া শুনতে পায়। অ্যাঞ্জেল এবং তার স্ত্রী ঝগড়া করছে। এটা থেকে ভেরা বুঝতে পারে যে যেমনটা আইটার বলেছিল, যে এইটাই সেই সময় যখন নিকো অ্যাঞ্জেলের বাড়িতে যাবে, তারপর দুর্ঘটনায় মারা যাবে। তাই সে নিকোকে এই কথাটি বলে। সে তাকে তার প্রতিবেশী বাড়িতে যেতে বারণ করে। সে তাকে বোঝায় যে সে ভবিষ্যৎ থেকে এসেছে এবং ভবিষ্যতে যা কিছু ঘটবে তার সবই জানা আছে। কিন্তু নিকো কিছুই বোঝে না। সে তবুও তার প্রতিবেশীর বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে, কিন্তু এরই মধ্যে গাড়িটা তার সামনে দিয়ে চলে যায়। অর্থাৎ এখানে যা ঘটে তা হলো, এক অর্থে ভেরা নিকোর জীবন বাঁচিয়েছে, যেহেতু গাড়িটি অনেক আগেই পার হয়ে গেছে। তাই বিষয়টা এইভাবে ভাবা যাক, যখন নিকো গাড়ির দুর্ঘটনায় মারা গিয়েছিল সেটা ছিল প্রথম টাইমলাইন, আর এখন যেহেতু ভেরা নিকোকে বাঁচিয়েছে, এটি একটি দ্বিতীয় টাইমলাইন তৈরি করেছে। এখানেই বাটারফ্লাই এফেক্টের তত্ত্বটি প্রাসঙ্গিক হয়ে ওঠে। এই তত্ত্ব অনুযায়ী অতীতের সামান্যতম পরিবর্তনও ভবিষ্যতের ওপর প্রভাব ফেলে, যা পুরো ভবিষ্যৎকেই বদলে দিতে পারে। তাই যেহেতু নিকো মারা যায়নি, একটি দ্বিতীয় টাইমলাইন তৈরি হয়েছে, যা ভবিষ্যতের ওপর একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। ব্লিপের পর আমরা ভেরাকে তার হসপিটালে জেগে উঠতে দেখি। মনে রাখবেন, এখন থেকে দ্বিতীয় টাইমলাইন শুরু হলো, কারণ নিকো তো মারা যায়নি, কারণ ভেরা ওকে বাঁচিয়েছিল। কিন্তু এখন সব নার্স তাকে ডাক্তার বলে ডাকছে, কারণ সবার মধ্যে সে একজন নিউরোসার্জন, যা সে প্রথম টাইমলাইনে ছিল না। আর এখন সে তার মেয়ে গ্লোরিয়ার কাছে যাচ্ছে। সে জানতে পারে যে তার কোনো মেয়েই সেখানে পড়ে না। আসলে দ্বিতীয় টাইমলাইনে তার কোনো মেয়ে নেই, কারণ ডেভিডের সাথে তার বিয়ে হয়নি। সে অবাক হয়ে যায়। সে ছুটে ডেভিডের অফিসে যায়। ডেভিড তাকে চিনতে পারে না এবং সে জানতে পারে যে ডেভিড ইতিমধ্যেই অন্য একজনের সাথে বাগদান হয়ে আছে। সে এখন নিরাশ হয়ে পড়ে, তাই পুলিশের কাছে যায়। পুলিশ স্টেশনে সে একজন ইন্সপেক্টরের সাথে কথা বলে। সেই ইন্সপেক্টর আর কেউ নন, তিনি হলেন নিকো। সে এখন বড় হয়ে গেছে। আপনি এখন ভাবছেন নিকো কীভাবে একজন ইন্সপেক্টর হলো? এর জন্য আমাদের 1989 সালে ফিরে যেতে হবে। দ্বিতীয় টাইমলাইনে নিকোর মৃত্যু হয়নি। সেই রাতে সে অ্যাঞ্জেলকে ঝামেলা করতে দেখে। তার মনে কিছু সন্দেহ জাগে, আর সেগুলো দূর করার জন্য সে হিলা মাসির কাছে যান। কলিং বেল বাজানোর পর দরজা না খোলায় নিকো কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করে। নিকো তার শোয়ার ঘরে ঢুকে দেখে যে তার হিলামাসি মারা গেছে। নিকো কিছুক্ষণ আগে তার জানালা থেকে তার স্বামী অ্যাঞ্জেলকে পাসপোর্ট নিয়ে কথা বলতে এবং একটি ড্রয়ারে সেটি রাখতে দেখেছিল। ড্রয়ারটি পরীক্ষা করে সে সেই পাসপোর্টটি খুঁজে পায়। আন্টি হিল্ডার নাম, যে তার সেরা বন্ধু আইটারের মা, এর পাসপোর্ট ছিল নকল। সে কিছু বোঝার আগে অ্যাঞ্জেল বাড়ি ফিরল। তার পায়ের শব্দ শুনে সে তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নিয়ে খাটের নিচে লুকিয়ে পড়ল। অ্যাঞ্জেল হাতে দুটো ব্যাগ নিয়ে শোবার ঘরে ঢুকলো, মেশিনটা চালু করলো এবং হিল্ডার দেহটা টুকরো টুকরো করতে শুরু করলো। খাটের নিচে গুটিসুটি মেরে থাকা নিকো এই ভয়াবহ দৃশ্য দেখলো। সে ভয়ে কাঁপছিল। তারপর সে খাটের নিচে সিএম লেখা একটি ঘড়ি খুঁজে পেল। মনে রাখবেন, এই ঘড়িটার পেছনে কিন্তু সিএম লেখা ছিল। তারপর নিকো তার মা এবং পুলিশকে সে যা দেখেছিল সব বলে দেয়। অ্যাঞ্জেলের বিরুদ্ধে পুলিশের কাছে কোনো প্রমাণ ছিল না, এবং 8 বছর বয়সী ছেলে নিকো তাদের এত বলেছিল যে ভবিষ্যৎ থেকে আসা এক নারী তার জীবন বাঁচিয়েছিল। এইসব শুনে কেউই তাকে বিশ্বাস করে না, বিশেষ করে পুলিশ তো নয়ই, তবে কেবল তার মাই তাকে বিশ্বাস করে। তাই পরিকল্পনা অনুযায়ী অ্যাঞ্জেল ও ক্লারা পুনরায় মিলিত হয় এবং সব কিছু থেকে দূরে কোথাও চলে যায়। নিকো প্রতিদিন টিভির সামনে বসে অপেক্ষা করতে থাকে সেই মেয়েটির। সে ভবিষ্যৎ থেকে আসা ওই মহিলার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো সাড়া পায় না। কিন্তু তার মনে পড়ে যে যখন সে প্রথম ভেরার সাথে যোগাযোগ করেছিল, তখন সে তার ঘরে একটি রেল স্টেশনের সাইনবোর্ড দেখেছিল, যেটা ভেরা বলেছিল যে সে আর ডেভিড মিলে চুরি করেছিল। তাই নিকো প্রতিদিন সেই রেল স্টেশনের বাইরে বসে থাকতো, এই আশায় যে একদিন সে ভেরাকে দেখতে পাবে। সে ভেরার একটি স্কেচও এঁকেছিল, যেন তার মুখটা ভুলে না যায়। এবং বহু বছর পরে যখন নিকো আরও বড় হয়ে যায়, সে ভেরাকে একটি ট্রেনে দেখতে পায়। প্রথম টাইমলাইনের কথা যদি আপনাদের মনে থাকে, তাহলে দেখতে পাবেন আইটার নিকোর জায়গায় বসতো, কিন্তু এখন নিকো তার জায়গা নিয়েছে, আইটার কাছেই দাঁড়িয়ে আছে। ভেরা নিকোর সাথে কথা বলতে শুরু করে এবং কয়েকদিনের মধ্যে তারা প্রেমে পড়ে যায়। এরপর তারা বিয়ে করে। ভেরা তার নিউরো সার্জারি পড়াশোনা চালিয়ে যায় এবং একদিন একজন সফল ডাক্তার হয়ে ওঠে। তো এটাই ছিল দ্বিতীয় টাইমলাইন, এবং ভেরা দ্বিতীয় টাইমলাইনেও একইভাবে তার জীবন চালিয়ে যায়। এরপর সেই দিনটা আসে যখন 72 ঘন্টার পর হঠাৎ ঝড় চলতে শুরু করে। ঝড়টি ভেরার প্রথম টাইমলাইনের সমস্ত স্মৃতি ফিরিয়ে আনে
এবং সে দ্বিতীয় টাইমলাইনের সমস্ত স্মৃতি ভুলে যায়। এর মানে হলো ঝড়ের কারণে দুটি টাইমলাইনের স্মৃতি অদল বদল হয়ে যায়। পুলিশ স্টেশনে যখন ভেরার সাথে নিকোর দেখা হয়, নিকো তাকে জানায় যে সে তার স্ত্রী। সে বুঝতে চেয়েছিল ভেরার সাথে কি ঘটছে, আর ভেরার একমাত্র উদ্দেশ্য ছিল তার মেয়ে গ্লোরিয়াকে ফিরে আনা। কিন্তু তাকে ফিরিয়ে আনার একটাই উপায় ছিল, ঘটনা পরিবর্তন করার জন্য তাদের অতীতের সাথে যোগাযোগ করতে হবে, তাদের মূল অবস্থায় ফিরে যেতে হবে, যার অর্থ হলো নিকোকে দ্বিতীয় টাইমলাইনে হস্তক্ষেপ করার স্থান থেকে চলে যেতে হবে, যাতে ভেরা ডেভিডের সাথে পুনর্মিলিত হতে পারে এবং তার মেয়েকে ফিরিয়ে আনতে পারে। কারণ নিকো তো সেই প্রায়শই স্টেশনে গিয়ে ওই মেয়েটির অপেক্ষা অর্থাৎ ভেরার অপেক্ষা করতো। এখন যদি ভেরার অপেক্ষা যদি না করে নিকো, তাহলে নিকো একটা আলাদা জীবন পাবে এবং ভেরা ডেভিডের সাথে মিলে সে তার মেয়েকে খুঁজে বের করতে পারবে। এটাই মেন থিওরি। তাই দ্বিতীয় টাইমলাইনে ভেরা নিকোর সাথে থাকে, কিন্তু সে তাকে কেবল একজন পরিদর্শক হিসেবেই গণ্য করে। নিকো তাকে ভালোবাসতো এবং চায়নি সে চলে যাক। তবে ভেরা সবাইকে বলে যে সে দুর্ঘটনাবশত দ্বিতীয় টাইমলাইনে প্রবেশ করেছে এবং তাকে তার নিজের টাইমলাইনে ফিরে যেতে হবে, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না। নিকোর সাথে কথা বলার সময় ভেরা জানতে পারে যে এই টাইমলাইনে অ্যাঞ্জেল আত্মহত্যা করেনি, তাকে বন্দিও করা হয়নি, যেমনটা প্রথম টাইমলাইনে করা হয়েছিল। তবে দ্বিতীয় টাইমলাইনে সে ক্লারার সঙ্গে পালিয়ে যায়। যখন ভেরার মনে পড়ে যে প্রথম টাইমলাইনে জেলে যাওয়ার আগে অ্যাঞ্জেল বলেছিল যদি সে ধরা না পড়তো তাহলে তার স্ত্রীর মৃতদেহ তার ভবিষ্যৎ বাড়িতে কবর দিত, ভেরা নিকোকে এই সব কিছু বলে এবং তাকে ভবিষ্যতের বাড়িটি খুঁড়ে দেখার অনুরোধ করে। এবং ঠিক একই ঘটনা ঘটে। একটি সুটকেসের ভিতর পুঁতে রাখা অবস্থায় একটি মৃতদেহ পাওয়া যায়। মামলাটি আবার খোলা হয়। এটা সেই একই ঘটনা যা নিকো ছোটবেলায় সবাইকে বলেছিল অ্যাঞ্জেল তার স্ত্রীকে হত্যা করেছে, কিন্তু তখন কেউই তার কথা বিশ্বাস করেনি। এবার প্রমাণ হিসেবে একটি মৃতদেহ রয়েছে। অ্যাঞ্জেল এবং ক্লারাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের সময় অ্যাঞ্জেল খুনের আসল রহস্যটা প্রকাশ করে। সে বলে যে তার এবং ক্লারার একটি অবৈধ সম্পর্ক ছিল। একদিন অ্যাঞ্জেলের স্ত্রী যখন কাজে বেরিয়ে যায়, অ্যাঞ্জেল ক্লারাকে ফোন করে তাদের বাড়িতে আমন্ত্রণ জানায়। কিন্তু খারাপ আবহাওয়া থেকে ফিরে এসে তার স্ত্রী তাদের শোয়ার ঘরে নগ্ন অবস্থায় ধরে ফেলে অ্যাঞ্জেলকে। ক্ষিপ্ত হয়ে সে ক্লারাকে ছুরি নিয়ে আঘাত করতে ছুটে যায়। তিনজনের মধ্যে হস্তাধস্তি শুরু হয়, যার ফলে ক্লারা ভুলবশত অ্যাঞ্জেলের স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করে। এর ফলে মারা যায়। অ্যাঞ্জেল ক্লারার হাত থেকে ছুরিটা নিতে সক্ষম হয় এবং ঠিক তখনই নিকো ঘরে প্রবেশ করে এবং অ্যাঞ্জেলকে ছুরি হাতে দেখতে পায়। এই বিবৃতির ভিত্তিতে পুলিশ তাদের দুজনকেই গ্রেপ্তার করে। এরপর নিকো ভেরাকে একটি হোটেলের ঠিকানা দেয় এবং বলে যে সেখানে নিকোকে পাওয়া যাবে। আসলে ভেরা তো এখনও জানতে পারেনি যে সেই ইন্সপেক্টরটাই নিকো, আর ভেরা এখন নিকোকে খুঁজছে। এই মুহূর্তে সেই ইন্সপেক্টরটি তাকে হোটেলের একটা ঠিকানা দেয়। স্পষ্টতই সে মিথ্যা বলছিল, কারণ হোটেলটিতে আর কেউ নয় বরং ডেভিড ছিল এবং ডেভিডের সাথে ছিল ভেরার একটা নার্স মহিলা। এর মানে হলো এই টাইমলাইনে সে ডেভিডের স্ত্রীর সাথে প্রতারণা করছে এবং প্রথম টাইমলাইনেও ডেভিডের কাপড়ের মধ্যে পাওয়া সেই একই দেশালের বাক্সটি ডেস্কের ওপর পাওয়া যায়। এর মানে ডেভিড প্রথম টাইমলাইনেও ভেরার সাথে প্রতারণা করেছিল, আর সেই কারণে সে ব্যাপারটা উড়িয়ে দিয়েছিল। এরপর ভেরা ডেভিডকে ব্ল্যাকমেল করে যে সে একজন ব্যাংকার, তার কাছে সবার বিস্তারিত তথ্য আছে। তারপর সে তার মাধ্যমে নিকোর খোঁজ নেয় এবং একটি ঠিকানা খুঁজে পায়, যেখানে গিয়ে সে সত্যটা জানতে পারে। নিকো আর কেউ নয়, স্বয়ং সে ইন্সপেক্টর। সে সব কিছু বুঝতে শুরু করে। ঝড়টি 72 ঘন্টা ধরে চলেছিল এবং এটি এখন শেষ হতে চলেছে। এর মানে হলো ঝড়টি শেষ হয়ে গেলে টাইমলাইন 1-এ থাকা ভেরার সমস্ত স্মৃতি মুছে যাবে এবং টাইমলাইন 2-এর স্মৃতিগুলি ফিরে আসবে। এর মানে হলো সে তার মেয়ে গ্লোরিয়াকে আর দেখতে পাবে না। এখন পরিস্থিতিটা এমন যে সে নিকোকে পছন্দ করলেও নিজের মেয়েকে ভুলে থাকতে চায় না। এখন সে নিকোকে টিভি আর ক্যামেরাটি আনতে বলে, যাতে ঝড় শেষ হওয়ার আগেই সে ওগুলো ব্যবহার করে ছোট নিকোর সাথে কথা বলতে পারে এবং সব কিছু আগের মতো করে ফেলতে পারে। কিন্তু নিকো বলে যে সে টিভি আর ক্যামেরাটি ভেঙে ফেলেছে, কারণ সে ভেরাকে হারাতে চায়নি। তখন ভেরা নিকোকে বলে, আমি তোমাকে বাঁচিয়েছি, এখন তোমার পালা আমাকে বাঁচানোর। এই বলে সে বিল্ডিং থেকে ঝাঁপ দেয়। নিকোর কোনো ধারণাই ছিল না যে সে তাকে এভাবে ছেড়ে চলে যাবে। এখন নিকো তাকে মনে রাখুক বা না রাখুক, সে সাথে সাথে স্টোরেজ রুমে যায়। সে টিভি আর ক্যামেরা ভাঙেনি, বরং সেগুলিকে লুকিয়ে রেখেছিল। আর যেহেতু ঝড় এখনও থামেনি, সে ছোট্ট নিকোর সাথে যোগাযোগ করে এবং বড় নিকো তাকে ভেরাকে খোঁজার চেষ্টা না করাতে রাজি হয়। এর ফলে একটি নতুন টাইমলাইন শুরু হয়, একটি তৃতীয় টাইমলাইন। এই তৃতীয় টাইমলাইনটি প্রথম এবং দ্বিতীয় টাইমলাইনের একটি মিশ্রণ টাইমলাইন। এই টাইমলাইনে নিকো জীবিত ছিল, কিন্তু সে ভেরার সাথে যোগাযোগ করেনি। এর কারণে প্রথম টাইমলাইনে ভেরার জীবন আগের মতোই থাকে। এর মানে হলো তার স্বামী ডেভিড এবং মেয়ে গ্লোরিয়া তার সাথেই আছে, তবে দেশলাই বাক্সটি একই থাকে, যার অর্থ হলো প্রথম টাইমলাইনে ডেভিড প্রতারণা করেছিল। এখানে একমাত্র পরিবর্তন হলো অ্যাঞ্জেল এখনও স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। এর মানে হলো ভবিষ্যতে বাড়ি থেকে মৃতদেহটি এখনও সরানো হয়নি। ভেরা পুলিশকে খবর দেয় এবং তারা মৃতদেহটি উদ্ধার করে। আর সিনেমার শেষে সেই একই ইন্সপেক্টর নিকো এসে পৌঁছায়।
সে ভেরার স্বামী নয়, কিন্তু তার সাথে নিকোর দেখা হয়। ভেরা তাকে বলে যে তারা একে অপরকে চেনে এবং নিকো হাসি। সিনেমাটা এখানেই শেষ হয়। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচ দিস ভিডিও, আর লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ।